This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। আজকের অনুষ্ঠানের শুরুতেই খুব ব্যথিত চিত্তে বলতেই হয়, পৃথিবীর যে কোনো স্থানে মর্মান্তিক যে কোনো দুর্ঘটনা আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক। মহাকুম্ভ আমরা জানি যে গোটা পৃথিবী সেদিকে তাকিয়েছিল। পৃথিবীর বিভিন্ন বিদেশি চ্যানেল থেকে শুরু করে পৃথিবীর সমস্ত প্রথম শ্রেণীর কাগজে মহাকুম্ভের এবং মহাকুম্ভকে নিয়ে নানান ধরনের লেখা বেরিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা আমাদের প্রত্যেককে আহত করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আসলে যে কোনো ধর্মই হোক, যখন মানুষের জনসমাগম ঘটে, মানুষ যখন পুণ্যের জন্যে, তীর্থের জন্যে মানুষ যখন ছুটে যায় সেখানে, এবং সেখানে যদি মর্মান্তিক পরিণতি হয়, তাহলে কোথাও যেন আমাদের প্রত্যেকের মধ্যে সেই ঘটনা আলাদাভাবে পীড়া দেয়। আজকে অবশ্যই কতগুলো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, তার কারণ এই দুর্ঘটনার পেছনে কি। আমাদের আজকে প্রথমেই যে প্রশ্নটা থাকবে, বাংলা জানতে চাইতে যে প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে, যে এই মহা বিপর্যয় কেন, মহাকুম্ভে কেন মহা বিপর্যয়। দ্বিতীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে, ডাবল ইঞ্জিন সরকারে এমন বিপত্তি কেন। তৃতীয়ত, যোগী রাজ্য, আমরা সবাই জানি যে যোগী রাজ্যের বদনাম করার জন্য বিরাট একটা চক্র রয়েছে। যোগী রাজ্যে বদনাম করতেই কি ষড়যন্ত্র? এখনো পর্যন্ত ইতিহাসে কুম্ভের যে ইতিহাস রয়েছে, সেই কুম্ভের ইতিহাসে আজকে সবচেয়ে কলঙ্কময় দিন। ইতিহাসে লেখা থাকবে, যুগের পর যুগ মানুষ জানবে যে আমরা কুম্ভে তীর্থযাত্রীদের নিরাপত্তা দিতে পারিনি। আমরা অবশ্যই সবার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব, কিন্তু তার আগে একবার দেখে নেব আজকের ঘটনা এখনো পর্যন্ত সর্বশেষ আপডেট কি। প্রয়াগরাজের কুম্ভ মেলায় কোটির ভিড়ে পদতলিতে ছবি, ফল সারি সারি দেহের পরিসংখ্যান হওয়া। মৌনী অমাবস্যায় মহাকুম্ভে স্নান করার সময় হুড়োহুড়ি, সঙ্গমের কাছে আখড়া বরাবর ব্যারিকেড ভেঙে গিয়ে বিপত্তি, পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অনেকের। যদিও মৃতের পরিসংখ্যান নিয়ে প্রশাসনের মুখে কুলুপ, পরিস্থিতির ভয়াবহতা দেখে অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন প্রায় 150 পুণ্যার্থী। র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্রশাসন। পুলিশ কুকুর ও বাড়তি পুলিশ ফোর্স এনে চলছে তল্লাশি। ঘোড়ায় চেপে চলছে টহলদারি, হেলিকপ্টারে চালানো হচ্ছে নজরদারি। সঙ্গম ঘাট চত্বরে মোতায়েন বম্ব স্কোয়াড, নামানো হয়েছে র্যাফ। গত 19 জানুয়ারি কুম্ভ মেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর এই পদপিষ্টের ঘটনায় কুম্ভ মেলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এবারে এখনো পর্যন্ত 20 কোটির বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছে কুম্ভ মেলায়। পদপিষ্টের ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে দুর্ঘটনার রিপোর্ট পেশ। রাত 1টা থেকে 2টোর মধ্যে দুর্ঘটনা ঘটে বলে যোগীর দাবি। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। পরিস্থিতি সামলে নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান করতে আসা পুণ্যার্থীদের সংযত থাকার বার্তাও দেন যোগী। তার আর্জি, গুজবে কান দেবেন না, স্নান করুন কাছাকাছি ঘাটে। तो भारी दबाव श्रद्धालुजनों के कारण और श्रद्धालुओं के संगम नोच पर जाने के कारण वहाँ पर एक बना हुआ है, लेकिन पूरा प्रशासन मौके पे वहाँ मौजूद है। रात्रि को 1 से 2 बजे के बीच में अखाड़ा मार्ग पर, जहाँ पे अखाड़ों के अमृत स्नान के दृश्य से बैरिकेड्स भी किए गए थे, तो बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। এই পরিস্থিতিতে রাজ্যের পাশে দাঁড়ায় কেন্দ্র।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দফায় দফায় ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন। শুধু প্রধানমন্ত্রী নন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগীর কাছ থেকে খোঁজ খবর নেন। এক্সে মোদী মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান। महाकुंभ में जो दुखद हादसा हुआ है, हादसे में हमें कुछ पुण्यात्माओं को खोना पड़ा है, कई लोगों को चोटें भी आई हैं। मैं प्रभावित परिवारों के प्रति संवेदना व्यक्त करता हूं और घायलों के जल्द स्वस्थ होने की कामना करता हूं। পদপিষ্টের ঘটনার ফলে প্রয়াগরাজ হাসপাতালে নেই তিল ধারণের জায়গা। হাই অ্যালার্ট জারি প্রয়াগরাজ হাসপাতালে। ঘটনার জেরে অমৃত স্নান বাতিল করে দেন নাগা সন্ন্যাসীরা। পুণ্যার্থী স্নানের পর সাধু স্নান হবে, সিদ্ধান্ত নেন নাগা সাধু দুনা আখড়া পরিষদের মহামণ্ডলেশ্বররা। বুধবার বেলার দিকে পরিস্থিতির উন্নতি হওয়ায় ঘটনাস্থল সাফ করা হতে থাকে। অতিরিক্ত ভিড়ের চাপেই মহাকুম্ভে পদপিষ্ট পরিস্থিতি, এমনটাই মনে করছেন আগত পুণ্যার্থীদের একাংশ। অভিযোগ, ভিআইপি লাইনের জন্য পথ অনেকাংশেই ঘুরিয়ে পার করতে হচ্ছে তাদের। ये मैसेज दे रहे हो, आम जनता ये करते हो? आप भी रिटायर हो गए। 4 बजे से ये व्यवस्था है, बताइए 20 किलोमीटर गाड़ी खड़ी हुई है, थोड़े आगे जाइए। भाई वीआईपी क्यों जा रहा है? क्या वो इंसान है? हम इंसान नहीं है क्या? क्या ऊपर नेता को दिखाना है कि इतनी भीड़ हम कुंभ में आई है? किसकी वजह से इतने सारे पुल किनकी वजह से बना है? पब्लिक के पैसे से बना है। क्या ऊपर नेता को दिखाना है कि इतनी भीड़ हम कुंभ में आई है? किसकी वजह से इतने सारे पुल किनकी वजह से बना है? पब्लिक के पैसे से बना है। এই পরিস্থিতির মাঝেও পুণ্য স্নান করেন অভিনেত্রী হেমা মালিনী। বলেন, এটা তার জন্য সৌভাগ্য যে পবিত্র দিনে স্নান করতে পারলেন। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। মোদী যোগীকে কাঠগড়ায় তুলে আত্মপ্রচার ও ভিআইপি নিরাপত্তাকেই এই ঘটনার অন্যতম কারণ হিসেবে দাগিয়েছেন বিরোধী নেতৃত্ব থেকে শুরু করে মহাকুম্ভের বিক্ষুব্ধ পুণ্যার্থীরা। के ऊपर 200 आदमी चढ़ गया, हमारा 25 भगदड़ मची, भगदड़ जी मची। पर आधे घंटे तक पुलिस नहीं थी। जी जी मैं भी यही था। मरते मरते लोग बचे। हम महाराष्ट्र से आए, हमारा पैसा खो गया, हमारे कपड़े खो गए, हम जाएंगे कैसे? आवे मेरी मम्मी के कपड़े चले गए, नंगे हो गए मेरी मम्मी। नंगे होके नहाते नहीं क्या? पुलिस वाले लोग हमारे को मरने को इधर बुलाया। योगी ने ऐसी व्यवस्था के लिए सब कुछ। योगी को हम इतना मानते हैं, एक नंबर का हरामखोर इंसान है वो, नालायक साधु बना है, मक्खन खाता है, साधु जैसे गुणपाल, सन्यासी जैसे लोगों को मारने बुलाया क्या? वीआईपी ट्रीटमेंट देता है लोगों को, वीआईपी कल्चर। योगी की सरकार में नारी लोग को नंगी करा है उसने। मैं आरएसएस में हूँ, मैं आरएसएस की कार्यकर्ता हूँ, और आज मेरा यह हाल नहीं, मेरी पूरी माँ बहना पूरा खुला होने की वजह से ये हुआ। एक पुलिस आधा घंटे तक नहीं था यहाँ पर। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করার পাশাপাশি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি অভিজ্ঞতার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে লেখেন, গঙ্গাসাগর মেলা থেকে রাজ্য প্রশাসন শিখেছে বড় সংখ্যায় জমায়েত হলে সেখানে আগতদের নিরাপত্তা ও জীবনের স্বার্থে সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনা, যত্ন ও প্রস্তুতির প্রয়োজন। এই ঘটনায় যোগীকে দায়ী করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লেখেন, এই মর্মান্তিক ঘটনার জন্য অব্যবস্থা ও সাধারণ ভক্তদের পরিবর্তে ভিআইপি চলাচলের ওপর প্রশাসনের বিশেষ মনোযোগ। সরকারের উচিত ভিআইপি সংস্কৃতি বন্ধ করা। পদপিষ্টের ঘটনায় দুঃখ প্রকাশ করে সমাজবাদী পার্টি প্রধান তথা সাংসদ অখিলেশ যাদব কাঠগড়ায় তোলেন যোগী প্রশাসনকে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, অব্যবস্থার কারণেই মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘটেছে। মৃতদেহগুলো যাতে পরিবারের সদস্যরা দ্রুত পান তা নিশ্চিত করার দাবিও তুলেছেন সভা প্রধান। পুণ্যস্নানে এসে পরিবারের জন্য হাহাকার করতে দেখা যায় পুণ্যার্থীদের একাংশকে। কেউ আবার সরাসরি প্রশাসনকে কাঠগড়ায় তুলে দেন। 20 आदमी गिर गया उसके ऊपर, उसका डायबिटीज है, डायबिटीज नील हो गया, हाई प्रेशर भी है। कितना बजे? 3 घंटे बाद में पुलिस आया, वो आदमी 100 का ऊपर ऐसे ही हो गया, हॉस्पिटल में चला गया। बागदौड़ में से प्रशासन कुछ भी नहीं किया, इतना टाइम से सीआरपी को बुलाया, पुलिस को बुलाया, कोई भी नहीं आया। এদিকে সমাজ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওয়
পুলিশ কমিশনারকে আগে থেকেই সতর্ক করার কথা বলতে শোনা যায়। পদপিষ্টের আভাস পেতেই তিনি বলতে থাকেন, এখানে কেউ শোবেন না, পুণ্য স্নান সেরে আসুন, না হলেই ভিড় বেড়ে যাবে। আর এর পরেই ঘটে বিপত্তি। सभी श्रद्धालु सुन लें, यहाँ लेटे रहने से कोई फायदा नहीं है। जो सोवत है सो खोवत है। उठिए उठिए, स्नान करिए, और ये आपके सुरक्षित रहने के लिए बहुत आएंगे और भगदड़ मचने की संभावना है। একের পর এক দুর্ঘটনা, প্রথমে আগুন, তারপর পদপিষ্ট হয়ে মৃত্যু। মহাকুম্ভে মহা বিপর্যয় এভাবে নেমে আসবে এমনটা অনেকেই ভাবেননি। এবারের মহাকুম্ভে থেকে যাবে অনেক প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, R+ নিউজ। আমরা জানি যুগে যুগে সেটা রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক বা অন্য রাজ্য হোক, প্রতি জায়গায় এমন কিছু রাজনীতিবিদ থাকেন যারা এই মুহূর্তে গদিতে আছেন, এবং এমন কিছু আমলা থাকেন যারা নরকের কীটেরও অধম। তার কারণ তারা ক্ষমতা এবং জনতার সেবার নামে আসলে তারা নিজেদের চরিতার্থ বজায় রাখে সবসময়। এই সমস্ত মানুষজন যুগে যুগে সমস্ত রাজ্যে থাকে। সেক্ষেত্রে মোদি, মমতা, রাহুল, অখিলেশ কে কি বলল, কে কি টুইট করলো, তার থেকে অনেক বড় কথা সাধারণ মানুষ চলে গেল। এখন এসব নিয়ে রাজনীতি হবেই, এসব নিয়ে রাজনীতি হবে। আমরা আজকে এ নিয়ে আলোচনা করব। অনেকে বলছেন ডাবল ইঞ্জিন সরকার, সেই সরকার পারল না, তাহলে তো হিন্দু সত্যি খতরাতে হয়, অর্থাৎ হিন্দুর বিপদ। এক্ষেত্রে বলে রাখা ভালো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যাই হোক না কেন, রাষ্ট্রে আমরা যদি আমাদের ধর্মীয় রীতিনীতি আচার পালন না করতে পারি, তার দায়িত্ব তো নিতে হবে রাষ্ট্রকেই। আমরা আজকে এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দজি মহারাজ রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শতরূপা, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের বিশিষ্ট নেতা এবং মুখপাত্র বৈশানর চট্টোপাধ্যায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন লেখক এবং তীর্থযাত্রী ধৃতব্রত ভট্টাচার্য তাতো। আমি প্রথমেই তাতোর কাছে চলে যাব, তার কারণ তিনি যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেই জায়গাতেই কিছুদিন আগে পর্যন্ত ছিল। আমি তাতো আপনার কাছে প্রথমেই জিজ্ঞেস করব, এবার কুম্ভ নিয়ে এত প্রচার, এই প্রচারে যে উন্মাদনা সৃষ্টি হয়েছে তার ফলেই কি এই ঘটনা ঘটল? নমস্কার, নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি। প্রথমত আপনারা যে 4টে প্রশ্ন করেছেন তার মধ্যে একটি প্রশ্ন নিয়ে আমার বলার আছে যে না, এই মহাকুম্ভ কলঙ্কময় মহাকুম্ভ নয়। 1954 সালে যখন মহাকুম্ভ হয়েছিল তখন আমার ধারণা 500 থেকে 700 জন লোক স্ট্যাম্পিড হয়ে মারা গেছিলেন। সুতরাং মহাকুম্ভের ইতিহাসে এই প্রথম স্ট্যাম্পিড হয়েছে এই কথাটা বলা ফ্যাকচুয়ালি সঠিক নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের এখন ইকোনমি যেইভাবে বাড়ছে, মানুষের মোবিলিটি বেড়ে গেছে। আজকে আমার বন্ধুরা ফোন করে গুজরাট থেকে যারা কুম্ভের পথে আছে তারা সবাই লখনৌর রাস্তায় আটকে আছে এবং 20 কিলোমিটার জ্যাম। তো যখন ইকোনমি বাড়বে, মোবিলিটি বাড়বে, এইসব ঘটনা ঘটা আমার মতে যথেষ্ট স্বাভাবিক। আমি 14 তারিখ সকালে জুনা আখাড়ার পক্ষ থেকে শাহী স্নানে গেছিলাম। আমাদের যে প্রসেশন বেরিয়েছিল সেই প্রসেশনে কিছু না হলেও 4500 মহাত্মা আমাদের সঙ্গে ছিলেন। তাদের সঙ্গে আমরা যাচ্ছিলাম, তখনও আমরা লক্ষ্য করেছি আমাদের মহাত্মা মানে জুনা আখাড়া সবচেয়ে প্রথমে শাহী স্নানে যায়। তো জুনা আখাড়ার নাগা বাবাদের মাঝখানে আমাদের মাঝখানে আম জনতা ঢুকে গিয়ে ধাক্কাধাক্কি করেছে এবং সেখানে পুলিশও কিছু করতে পারেনি। তার কারণটা হচ্ছে, যখন আপনাদের এটাকেও ভাবতে হবে যে মহাকুম্ভের শহর কোনো পার্মানেন্ট শহর নয়। মহাকুম্ভের শহরের জন্য লখনৌ বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকে বিভিন্ন লোক এনে একটা বিশাল বড় একটা শহর বানানো হয়েছে 2.5 মাসের জন্য। সুতরাং 2.5 মাসের জন্য যে শহর তৈরি হবে সেই শহরের প্রশাসন প্রথমত যারা ওখানে শ্রদ্ধালু ভাব নিয়ে যাচ্ছেন, যারা তীর্থযাত্রী, তাদের উপর,
সেই দায়িত্ব তাদের উপর। কেননা আমরা এইটা প্রথম মহাস্নানে দেখেছি, যখন মহাত্মারা জুনা আখাড়ার মহাত্মারা যাচ্ছিলেন, সাধারণ মানুষ ঢুকে গিয়ে ধাক্কাধাক্কি করেছেন। সুতরাং এখানে আমার তো মনে হয় না প্রশাসন কিংবা অন্য কারো সেরকম কোনো দায়িত্ব আছে, কিংবা সেইভাবে, যেহেতু মহাকুম্ভ নিয়ে সত্যি কথা বলতে গেলে ভারত সরকারের বয়স বোধহয় 75 না 76 বছর, পশ্চিমবঙ্গ সরকারেরও ওরকমই হবে, দিল্লি সরকারের তো আরো কম, আর মহাকুম্ভ 1000 বছর ধরে চলছে। সুতরাং 1000 বছরের একটা ইভেন্টকে যখন কোনো একটা ছোট্ট সরকার ম্যানেজ করার চেষ্টা করবে, তাহলে হয়তো সেই সরকারের পক্ষে সেটা সম্ভব নয়। এইটুকুই বলবো। অবশ্যই আমি আপনার কাছে আবার আসছি আপনার কাছে। আমি একটু মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দজি মহারাজের কাছে যাব। যে ঘটনা ঘটেছে তাতে কোথাও কি মনে হচ্ছে যে এই মুহূর্তে ভারতবর্ষে হিন্দু ধর্মের যারা প্রচারক, আপনারা যারা রয়েছেন, হিন্দুর মহা বিপদ? সবার আগে বলি, কোনো প্রাণহানি কিন্তু কোনো ধর্মের নিরিখেই সহনীয় নয়। অবশ্যই প্রাণের বিনিময়, প্রাণের মূল্য কোনো ধর্ম, কোনো তত্ত্ব, কোনো ইজম দিয়ে বিচার করা যায় না। আর মহাত্মাদের স্নানের জন্যই যদি কুম্ভ মেলা হয়, তাহলে পাপাত্মা বলে যাদের মনে হচ্ছে তাদের না আসলেই হয়, তাদের আসবার আমন্ত্রণ না জানালেই হয়। আমি প্রচুর মানুষকে বিয়ে বাড়িতে খেতে ডেকে ফেলবো, তারপর ফার্স্ট ব্যাচের পরই খাবার শর্ট পড়ে যাবে আর আমন্ত্রিতদের এসে মারামারি করবে, এটা কোন দেশি যুক্তি হতে পারে? এটা তো কোনো যুক্তি নয়। স্বভাবতই ভিআইপি প্রোটোকল আরও কঠিন করতে হবে, নিয়ন্ত্রিত করতে হবে। কুম্ভ কেবল ভিআইপিদের জন্য নয়, কুম্ভ কেবল মহাত্মাদের জন্য নয়। এই যে সাধারণ ভক্তরা সেখানে গিয়ে পুণ্যের লোভে, পুণ্যকামী মানুষরা সেখানে গেছে, ভিআইপিরাও গেছে পুণ্যের জন্য, মহাত্মারাও গেছে পুণ্যের জন্য, সাধারণ ভক্তরাও গেছে পুণ্যের জন্য। তাহলে তারা শুধু সাধারণ বলেই তাদের এইভাবে প্রাণ হারাতে হবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। একটা 1000 বছরের ইভেন্ট, সেটা যখন হচ্ছে এবং সেখানে যখন এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে সমস্ত মানুষকে আমি সেখানে আহ্বান করছি, তাহলে আমার সেখানকার ব্যবস্থাও সেই রকম মানের রাখতে হবে। কোথাও এতটুকু যেন ঢিলে না হয়। এই যে আজকে মৌনী অমাবস্যা, আমি আপনাকে প্রশ্নটা খুব সংক্ষেপে আপনাকে যে প্রশ্নটা করতে চাইছি, এটা হিন্দু ধর্ম বলেই কি আপনার মনে হচ্ছে যে ভারতবর্ষের বুকে হিন্দু ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের জন্য অনুষ্ঠান হতো, যে পরিমাণ সুরক্ষা বলয় তৈরি হতো, যে পরিমাণ নিরাপত্তা হতো, ভারতবর্ষের বুকে হিন্দু ধর্ম বলেই অবহেলিত? খানিকটা তো তাই মনে হচ্ছে। ওখানে যদি আজকে মুসলমানদের কোনো একটা অনুষ্ঠান হতো, খ্রিস্টানদের কোনো অনুষ্ঠান হতো, তাহলে প্রশাসন কিন্তু তটস্থ হয়ে থাকতো। প্রশাসনের উচিত ছিল 2 দিন আগে থেকেই একেবারে সমস্ত রকমের প্রযত্ন নেওয়া, কারণ এর আগে কিছুদিন আগে ওখানে অগ্নিকাণ্ড হয়ে গেছে। অবশ্যই আমি আপনার কাছে আসছি, অত্যন্ত মূল্যবান আপনার বক্তব্য। বৈশানাথ চট্টোপাধ্যায়ের কাছে চলে যাব। আমাদের রাজ্যে হোক, ভারতে হোক, হিন্দু ধর্মের কোনো আচার অনুষ্ঠান হলে একটা কি শৈথিল্য থেকে যায়, যেটা অন্য কোনো ধর্ম হলে সংখ্যালঘু বিভিন্ন যে ধর্ম আছে তাদের আচার অনুষ্ঠানে অসম্ভব তটস্থ থাকে প্রশাসন। কিন্তু সেটা ভারত সরকার হোক, পশ্চিমবঙ্গ সরকার হোক, উত্তরপ্রদেশের সরকার হোক, গুজরাটের সরকার হোক, কোথাও কি মনে হচ্ছে সংখ্যা গরিষ্ঠতার উৎসবে শৈথিল্য থাকে? দেখুন, আমি এইটুকু বলতে পারি, পশ্চিমবাংলায় গঙ্গাসাগর প্রায় একই টাইমে হয়ে গেল। সেখানে মুখ্যমন্ত্রীর যে ইনিশিয়েটিভটা আমরা দেখেছিলাম, যেভাবে উনি ওখানে গিয়ে পুরো ব্যবস্থাটা দেখে তারপরে কলকাতাতে বসে পুরোটা করেছেন, এখানে আমার মনে হয় না এতটা অ্যাটেন্টিভ ওখানকার সরকার ছিল। তো এই মুহূর্তে মানুষ মারা গেছে, আমি এ নিয়ে মানে খুব সংযতভাবেই বলতে চাই যে এই যে প্রচারের জন্য যে এত টাকা খরচা করা হলো, সেখানে নিরাপত্তার জন্য কত অর্থ ব্যয় করা হয়েছে। এখানে যদি ঠিক এই একই জিনিস যদি পশ্চিমবাংলায় ঘটতো, তাহলে কি ধরনের ঘটনা ঘটতো, কিভাবে সমালোচনার মুখে পড়তে হতো পশ্চিমবঙ্গ সরকারকে। আজকে যোগী রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটেছে, এগুলো ভোটের কি প্রভাব পড়ে? ভোটের, দেখুন ভোটের ব্যাপারটা না, এতগুলো মানুষের প্রাণ গেছে না। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার প্রশাসকের মতো একমাত্র পশ্চিম বাংলায় শাসন অত্যন্ত নিশ্চিন্তে আছে। যাই হোক না কেন,
কিন্তু আমি এই প্রসঙ্গে যাব না, আজকে রাজনীতির প্রসঙ্গে। কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে রাজীব কুমারের মতো দক্ষ ডিজি এবং অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার যেভাবে গঙ্গাসাগর মেলা বছরের পর বছর করছে, বা আগে বাম সরকারও করেছে, আপনি কি মনে করছেন অন্য রাজ্যের প্রশাসন ঠিক এত ভিড় সামলাতে সক্ষম না? দেখুন, আমি এইটুকু বলতে পারি, কলকাতাতে পুজোর সময়তেও লক্ষ লক্ষ লোক কিন্তু আসে, সারা ভারতবর্ষ থেকে আসে। সেখানে যে অ্যাটেনশন, যে অ্যাটেন্টিভ আমি তার দেখি, সেইটা কিন্তু আছে। আপনি বলুন তো যে ভিআইপিদের, আমি আপনার সঙ্গে 100% ভিআইপিদের জন্য হেমা মালিনী এখন এখানে দেখালেন আপনি, অমিত শাহ আমি কালকে দেখছিলাম গামছা পরে নেমেছেন, তার পাশে যোগীবাবু আছেন। এদের জন্য যদি ব্যবস্থাপনা থাকে, এখানে মহারাজজি বলেছিলেন, আমি তার সাথে একমত। ভগবানের কাছে তো ভিআইপি বলে আলাদা কিছু নেই, ভগবানের কাছে তো সবাই সমান। পুণ্যার্থী যেরকম সাধারণ মানুষ হয়ে গেছে, তারাও পুণ্যার্থী। আবার যারা মানে কাচের ঘরের ভেতর বসে থাকেন সব সিকিউরিটি নিয়ে, তারাও পুণ্যার্থী। তো সেখানে আমাদের এই সাধারণ পুণ্যার্থী যেরকমভাবে কান্নাকাটি করছিল, যেভাবে আপনার চোখের সামনে যোগীজি সম্বন্ধে যে মন্তব্যগুলো করলেন উনি, নালায়ক থেকে শুরু করে কিছু তো বলছে, মানুষ বলছে না, ওখানে দেখছে তো এতগুলো একটা যার বাড়ির মানুষের প্রাণ গেছে, যার প্রাণের ক্ষতি হয়ে গেছে, মৃত্যু হয়ে গেল, তাহলে সেখানে তো দাঁড়িয়ে তার বাড়ির লোকের মধ্যে একটা উদ্বেগ তো কাজ করবেই। সেখানে দাঁড়িয়ে ভিআইপিদের জন্য যদি এত ভালো ব্যবস্থা থাকে আর সাধারণ মানুষকে এরকম অবস্থায় পড়তে হয়, সেই দায়িত্ব যোগী রাজ্য এবং নরেন্দ্র মোদী ডবল ইঞ্জিন সরকারকে নেবেন না, এটা কি বলা যায়? এটা এই প্রশ্ন নিয়ে ডক্টর শতরূপার কাছে যাব। শুধুমাত্র সত্যি পশ্চিমবঙ্গে পুলিশ যেভাবে দুর্গাপুজো বা গঙ্গাসাগর যেভাবে ঠান্ডা মাথায় পরিচালনা করে, একমাত্র 14ই আগস্ট রাতের বেলা আরজিকরটা ছাড়া বাদবাকি সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের যে আমরা তৎপরতা দেখি, সেই তৎপরতা কি উত্তরপ্রদেশে ছিল না? ডক্টর শতরূপা কি বলবেন? দেখো ঋতব্রত, আমি মহারাজজির সঙ্গে একদম একমত যে মৃত্যুই হয়, এবং এইরকম একটা জায়গায় বোধহয় অফিসিয়াল কাউন্ট ডিআইজি দিয়েছেন, ওখান থেকে 30 জনের মৃত্যু হয়েছে, 90 জন সিভিয়ারলি ইনজার্ড। আমরা জানি না এখন অবধি, তোমরা বলছো এখনো নাম্বার আসেনি। একজনের মৃত্যু হলেও সেটা মর্মান্তিক, কিছুদিন আগে আগুন ধরেছে সেটাও মর্মান্তিক। কিন্তু এটা ভাবতে হবে, কলকাতার সঙ্গে কম্পেয়ার করে চলবে না। কলকাতা প্রায় 300-350 কাছাকাছি বয়স। কলকাতা ইজ অ্যান এস্টাবলিশ সিটি, কিন্তু মহাকুম্ভের প্রয়াগরাজে যে শহর, তা তো বললেন অলরেডি, সেটা একটু মানে সেমি পারমানেন্ট গোছের। কিন্তু আমি তাও বলবো, এখানে কোনো রকম কোনো এক্সকিউজ আমি দিচ্ছি না, কিন্তু এটা ফ্যাক্ট যে যেখানে বহু বছর ধরে 500 জন 300 জন লোক, আরও অনেক মানে বছরে আমি যদি কাউন্টটা দিতে পারতাম অনেক সময় চলে যাবে, অনেক বেশি ড্যামেজ হয়েছে, অনেক বেশি ক্যালামিটি লিস্ট আছে ওখানে। কিন্তু এইখানে দুটো জিনিস একটু লক্ষ্য করার ব্যাপার আছে, যে যোগীজি কিন্তু যখনই উনি প্রেসে সামনে কথা বলছেন, তখনই কিন্তু উনি বলছেন না যে অমুকের দোষ তমুকের দোষ, উনি মুখ্যমন্ত্রী, উনি দোষের ঊর্ধ্বে, পুলিশ প্রশাসন দোষ, যেটা আমরা মুখ্যমন্ত্রীর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুনেই থাকি, যে উনি পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও উনি বলবেন পুলিশ অপদার্থ। যোগীজি কিন্তু সেটা বলছে না। আরেকটা জিনিস বারবার এখানে ভিআইপিদের নিয়ে কথা উঠছে। দেখো, মহাকুম্ভ হবে 144 বছর পর, সেখানে কোনো ভিআইপি যাবে না, এটা এই আশা করাটাই ভুল। আর যারা বলছে ভিআইপি নিয়ে, ইনক্লুডিং রাহুল গান্ধী, আমি বলবো ইমিডিয়েটলি রাহুল গান্ধীর এসপিজি নিজেই বাদ দিয়ে দেওয়া উচিত, তারপরে ভিআইপি কালচার নিয়ে কথা বলবে। আর ভিআইপিদের লেন যে আগে বোধহয় 6টা না 8টা থাকতো, এই মুহূর্তে এই বছর খুব সম্ভবত বোধহয় 2খানা লেন আছে। তো সেখানে হ্যাঁ, ন্যাচারালি এখানে যাদের তুমি দেখাচ্ছ তারা ক্ষোভে অনেক কথা বলেছেন, আমি সেই নিয়ে কিচ্ছু বলার নেই। কিন্তু মহাকুম্ভ এমনই একটা অনুষ্ঠান, যদি আমি বলি একটা কংগ্লোমারেশন হয়, এই বছর 25 লক্ষ মানুষ গেছে, সেই তুলনায় যদি তুমি দেখো, এটা আমি বলছি না, আমি ডাবল ইঞ্জিন সরকার বিজেপির প্রতিনিধি হয়ে ডেফিনেটলি আমি বলবো, কিন্তু তা সত্ত্বেও ওখান থেকে যারা এসছে, যারা ওখানে গেছিল, যারা থেকেছে, যারা অ্যারেঞ্জমেন্টস দেখেছে, এইরকমভাবে এত বড় মেলার এত অপূর্ব সুন্দর অ্যারেঞ্জমেন্টস নিয়ে কিন্তু তারাই বলেছে হ্যাঁ মিসহ্যাপ হয়েছে। সেটা সঙ্গে সঙ্গে মানে যোগীজি সরকার বলেই
ইমিডিয়েট রেস্কিউ অপারেশন শুরু হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এবং তারপরেও এটাকে মানে বন্ধ করে দেওয়া হচ্ছে না, কিন্তু এখনো 24 তারিখ অবধি এটা চলবে। 19 তারিখে কোথাও কি মনে হচ্ছে হিন্দুর খুব অবস্থা খারাপ? একেবারেই নয়, একদম নয়। যতদিন যোগীজি, মোদিজি এবং বিজেপি সরকার সমগ্রভাবে সারা ভারতবর্ষে থাকবে, হিন্দু সুরক্ষিত। তবে এই ধরনের মিসহ্যাপ হয়েছে, সেটা নিয়ে কোনো রকম কোনো এক্সকিউজ দেবার নেই। আমি বলবো সংখ্যা অনেক কম, মিসহ্যাপের সংখ্যা অনেক কম। তো ডেফিনেটলি অল অ্যারেঞ্জমেন্টস হ্যাভ বিন মেড যাতে এটা সুষ্ঠুভাবে হয়। কিন্তু এটাও কুম্ভের ইতিহাস যদি তুমি দেখো, হ্যান্ড অফ গড বলে একটা কথা আছে, যেটা আমরা ইন্স্যুরেন্সেও এই একটা ক্লজ আমরা দেখি। কোথাও একটা দৈবিক নাশ পুণ্যার্থীদের জন্য এটা বোধহয় হয়। এটা নিয়ে এটা অস্বীকার করা যায় না। আমি একটু পয়েন্ট আউট করবো লাস্ট একটা সেন্টেন্স। তুমি দেখবে মাননীয় প্রধানমন্ত্রী যখন কথা বলছেন তখন উনি পুণ্যার্থীদের কথা বলছেন। এখানেও তা তো উনি যখন কথা বললেন, উনি বললেন মহার্থী বোধহয় বললেন। এবং আমরা কে পাপ করেছে কে পুণ্য করেছে আমরা সাধারণ মানুষ এটা বলছি না, বলা সম্ভব না, বলা উচিত নয়। কিন্তু 1954-এ যে ঘটনা ঘটেছিল কুম্ভে, তখন কিন্তু জওহরলাল নেহেরু বলেছিলেন, ও আচ্ছা আমি তো জানিই না, ওই কয়েকজন ভিখিরি বোধহয় মারা গেছে। দিস ইজ দি অ্যাটিটিউড ডিফারেন্স। সেই জন্য হিন্দু যদি সুরক্ষিত থাকে, হিন্দুর সম্মান একমাত্র বিজেপি সরকারের হাতে, এবং যোগীজি, মোদিজি প্রত্যেকেই হিন্দু সম্রাট বলে আমরা শুধু মনে করি না, অসংখ্য ভারতবাসী সেটাই মনে করে। আমি আপনার কাছে আসছি, আমি একবার দ্রুত চলে যাব সবার কাছে, তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো ধর্মের যে কোনো সমাবেশে রাষ্ট্রের কর্তব্য যতটা সম্ভব নিশ্চিদ্র বলয়ে সাধারণ মানুষ যাতে তা পালন করতে পারে তার নজরদারি দেখা এবং সমস্ত সুবিধা দেওয়া। আমি একবার চলে যাব তাতোর কাছে, ধৃতব্রত ভট্টাচার্য তাতো লেখক এবং এবার তীর্থে ছিলেন। এবার আপনার যে অভিজ্ঞতা হয়েছে, আপনার কি মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে এইবার কি কোথাও আয়োজনে ত্রুটি ছিল? এটা আমার দ্বিতীয় মহাকুম্ভ। এর আগে আমি 2013-তে মহাকুম্ভে গেছিলাম এবং জুনা আখাড়াতেই আমি থাকি। আমি আখাড়াতেই মানে গত বছর যেরকম বন্দোবস্ত ছিল সেটাও ভালো ছিল। গত বছর মানে হচ্ছে 2013-র কথা বলছি। আমি শুধু মহাকুম্ভেই যাই, মহাপূর্ণ কুম্ভে যাই, অর্ধকুম্ভে যাই না। মহাকুম্ভের প্রতিবারই যে আমাদের 13টা আখাড়া যে আছে, সেই 13টা আখাড়া নিয়ম মেনে একের পর এক জুনা আখাড়া থেকে শুরু হয়, তারপর নিরঞ্জনী আখাড়া, নির্মোহী আখাড়া, একের পর এক সব আখাড়া সেই স্নানে যান। এটা আমাদের কাছে, আমরা যারা সনাতন ধর্মের লোক, আমাদের কাছে এটা একটা বিশেষ মানে রাখে। এবং যেরকম করে দিদি একটু আগে বলছিলেন যে 144 বছর পর এই মহাকুম্ভ হচ্ছে। গত বছর মানে হচ্ছে গতবার 2013-এ যে মহাকুম্ভ হয়েছিল, সেই মহাকুম্ভে আমি এই সেন্সেশন দেখিনি যে সেন্সেশন এইবার দেখছি। আমি দিল্লিতে যেখানে থাকি, আমার পাড়া থেকে কিছু না হলেও 15খানা বাসে করে লোক গেছে এবং আগামী দিনেও বাসে করে লোকে যাচ্ছে। এরপরেও কি যাবে? হ্যাঁ, আমি নিজেই যাব। হ্যাঁ, কেননা যেরকম করে বলা হলো যে মহাকুম্ভে, শুধু মহাকুম্ভ নয়, আপনারা যদি জানেন যখন মুসলমানেরা হজ করতে যান, হজের ওখানেও বিশাল নাম্বারে স্ট্যাম্পিড হয়। হ্যাঁ, আমার তো মনে হয়, আপনারা মার্জনা করবেন, আমার তো মনে হয় মিডিয়ার জন্য এই 30 জনের এই ঘটনা এত বড় ঘটনা হয়ে দাঁড়ালো। কেননা আমাদের ভারতের ইতিহাসে লাস্টের 3 বছরেও বিভিন্ন জায়গায় ধার্মিক অনুষ্ঠানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়েছে, এবং দুর্ঘটনা মানুষের জীবনে, মানুষের সভ্যতায় একটা অংশ। অ্যাক্সিডেন্ট হ্যাজ বিন অলসো টেকেন অ্যাজ আ লিগাল ক্লজ। হ্যাঁ, সুতরাং আমার তো মনে হয় না এই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়কে কিংবা যোগীজিকে কোনোভাবে দায়ী করা যায়। আমি এইবার যখন কুম্ভ মেলায় গেছিলাম, গত বছর আমাদের আখাড়ার মধ্যে আমাদের নিজেদের টয়লেট বানাতে দিয়েছিল।
এইবার যোগীজির অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে ঘরের মধ্যে টয়লেট বানাতে দেয়নি, আমরা তাতে নিয়ে একটু অসন্তুষ্ট ছিলাম। কিন্তু বললে বিশ্বাস করবেন না, জীবনে এই প্রথমবার ইন্ডিয়াতে 5,000টা টয়লেটের মধ্যে যে কোনো টয়লেটে গিয়ে আপনি ইউজ করতে পারছেন। সকালে গেলে সেটা পরিষ্কার, বিকেলে গেলে সেটা পরিষ্কার, দুপুরে গেলে সেটা পরিষ্কার, যেটা ইন্ডিয়ান রেলওয়ে এখনো অব্দি করতে পারেনি। সরকারি মানে পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকারের টয়লেটের কথা তো বলছি না। হ্যাঁ, আমি বলছি যে সুতরাং কোনো সরকারকে কোনোভাবে দায়ী করার কোনো আমার মনে হয় না কোনো যুক্তি হয়। মানুষের যখন আমাদের ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে আমার মতে মানুষদের শিক্ষা দেওয়া উচিত। শুধু এখানে নয়, আমাদের বিভিন্ন মন্দিরে, বিভিন্ন তীর্থতে হাজার হাজার মানুষ যখন যায়, আমার মনে হয় ন্যাশনাল ডিজাস্টার ফোর্সের একটা ইউনিটকে মানুষকে শেখানো উচিত ক্রাউডেড এরিয়াতে কিভাবে চলা উচিত, এবং এটার সঙ্গে রাজনীতির অথবা ধর্মের আমি কোনো সম্পর্ক দেখতে পাই। আমি আপনার কাছে আসছি, অত্যন্ত মূল্যবান আপনার তাৎপর্যপূর্ণ বক্তব্য। মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দজি মহারাজকে বলবো, আপনি কি মনে করছেন এবারকার কুম্ভ এই ঘটনার জন্য কোথাও কি তার যে আকর্ষণ সেটা হারিয়েছে ভক্ত মনে? ভক্ত মনে একটা আতঙ্ক তো নিশ্চিতভাবে ছড়িয়ে পড়েছে। প্রথমবার যে অগ্নিকাণ্ড হলো কিছুদিন আগে, তারপর আজকে কাল রাতে যে এইরকম প্রাণঘাতী একটা ব্যাপার হয়ে গেল এবং প্রচুর মানুষ তাতে মারা গেল, তাতে ভক্তদের মনে তো একটু ভয় সঞ্চার হবেই। তবে তাতে ভক্তরা যাওয়া বন্ধ করে দেবে, পুণ্যার্থীরা যাওয়া বন্ধ করে দেবে তা নয়, কিন্তু পুণ্যার্থীদের নিরাপত্তাটা দেখতে হবে। মানুষ তো মরবার জন্য পুণ্য করতে যাচ্ছে না, মরবার জন্য তীর্থে যাচ্ছে না। ধর্মীয় আবেগে কোথাও কি আহত হলো গোটা দেশে হিন্দু ধর্ম? নিশ্চিতভাবে খানিকটা তো আঘাত লাগবেই, কেননা আমার পূর্ণ কুম্ভের মতো এইরকম একটা ইভেন্ট, এইরকম একটা মহত্বপূর্ণ উৎসব, সেইখানে প্রাণহানির মতো একটা ঘটনা ঘটে যাচ্ছে, যেটা আমরা কেউ চাই না। আমরা চাই সেখানে পুণ্য হবে, সেখানে সমৃদ্ধি হবে, সেখানে সহাবস্থান হবে, আমরা সকলে মিলে মিশে এই সনাতন ধর্মের জয়ধ্বজাকে আরও উপরে তুলে ধরবো। সেখানে যাদের ঘর থেকে মা, বোন, ভাই বা বাবা তারা চলে গেল, তাদের ক্রন্দনের ধ্বনি খুব সুন্দর করে রবীন্দ্রনাথ বলেছিলেন না, দ্বারে যদি থাকে দাঁড়াইয়া ম্লান মুখ বিরহে বিরস, তবে মিছে এই সহকার শাখা, মিছে এই মঙ্গল কলস। কবির এই উপলব্ধিটাকেও কিন্তু আমরা একদম বাদ দিয়ে দিতে পারি না। অবশ্যই। আমি এবার যাচ্ছি দুই রাজনৈতিক দলের মুখপাত্রর কাছে। প্রত্যেক দলেই 1 নম্বর 2 নম্বর থাকে, প্রত্যেক দলেই বিভিন্ন মুখ থাকে, প্রত্যেক দলেই বিভিন্ন টানাপোড়েন থাকে, প্রত্যেক দলেই সেই সমস্ত 1 নম্বর 2 নম্বরের আলাদা আলাদা অনুগামী থাকে। যে যখন ক্ষমতায় থাকে সে তার নিঃশ্বাস, পাশে কার নিঃশ্বাস পড়ছে ঘাড়ে, সে বুঝতে পারে খুব পরিষ্কারভাবে। সেটা পশ্চিমবঙ্গেও হতে পারে, সেটা উত্তরপ্রদেশেও হতে পারে, সেটা ভারতবর্ষের মাসনাতে যারা বসে আছেন তাদেরও হতে পারে। সুতরাং এই রকম একটা ঠান্ডা লড়াই চলে। আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, চোখের সামনে যা দেখছেন বিশ্বাস করবেন না। এমন কিছু ঘটনা ঘটে যা আমরা পরে বুঝতে পারি, এখন সেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আমরা এখন সেগুলো অনুধাবন করতে পারছি না। বিশেষ করে ভারতীয় জনতা পার্টি হোক, তৃণমূল কংগ্রেস হোক, দুটি দলই পশ্চিমবাংলার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ খাতায় কলমে এই দুটো শক্তি বিবদমান শক্তি। যদিও বামপন্থী এবং কংগ্রেসরা বলে দুজনের মধ্যে সেটিং আছে, আমি সেই প্রশ্নে ঢুকছি না, তাদেরও প্রতিনিধি নেই। কিন্তু তা সত্ত্বেও এই প্রশ্নটা, আমি এবার বৈশ্বনাথদার কাছে যাব। বৈশ্বনাথদা, প্রত্যেক দলে তো 1 নম্বর 2 নম্বরে একটা তীব্র একটা সংঘাত থাকে, ঠান্ডা লড়াই থাকে। সেটা ক্যালেন্ডার নিয়েও হতে পারে, সেটা অন্য কিছুতেও হতে পারে। আপনার কি মনে হচ্ছে, মানে আমি আপনার রাজনৈতিক দলের ক্ষেত্রে বলছি না, আপনার কি মনে হচ্ছে এই রকম সংঘাত শুধুমাত্র কমিউনিস্ট পার্টিতে, টিএমসিতে বা ধরে রাখুন কংগ্রেসে থাকবে কেন, বিজেপিতেও থাকতে পারে? আপনার কি মনে হচ্ছে দুটো লবির লড়াই হচ্ছে, কোনোভাবে একটা লবি আরেকটা লবিকে সাবোতাজ করে দিচ্ছে? মনে হচ্ছে এরকম কিছু? এখন উনি অমাবস্যার দিন মানুষের মৃত্যু হলো, 30 জন বলছে, কিন্তু অসমর্থিত সূত্র তো বোঝা যাচ্ছে 1 শতাধিক হয়ে গেছে। তো সেখানে মর্গের সামনে তার বাড়ির আত্মীয় স্বজন ম্লান মুখে তারাই উৎকণ্ঠার মধ্যে রয়েছে। আর এখানে যদি লবির লড়াইয়ের কথা হয়ে যদি এই ঘটনা হয়ে থাকে, তাহলে এটা মর্মান্তিক ছাড়া আমি কি বলবো। এই একটা মর্মান্তিক ঘটনা যেটা ঘটেছে,
যেটা যার জন্য এতগুলো মানুষের প্রাণ গেল, পুণ্যার্থীদের প্রাণ গেল, সারা দেশের মানুষের ওখানে যারা গেছিলেন, আমি তো বারবার বলছি যে নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের ছিল, ডবল ইঞ্জিনের সরকারের ছিল, তাহলে এতগুলো প্রাণ গেল তার জন্য দায়িত্ব থাকবে না? উনি যিনি বললেন আমাদের আপনি কি নামটা বলছিলেন, তাতো বাবু, যাই হোক উনি বলছিলেন, তা উনি নিরাপত্তাটার যে দিতে পারলেন না, উনি কিন্তু এটা বলছেন উনি সার্বিকভাবে 1954 সাল থেকে এখনো পর্যন্ত 1954 সালে যদি মানুষের মৃত্যু হয়ে থাকে সেটাও 2025 সালেও হবে না, দুঃখজনক। আমাকে বলুন তো, প্রচারের জন্য এত অনেক বেশি হয়েছিল, এখন অনেক সেটা একজনও মারা যাবে কেন? একজনই মারা যাবে কেন? একটা প্রাণ বাই যাবে কেন? প্রচারের জন্য এত হাইপ তোলা হলো, প্রচার যে রাজ্য সরকার যোগী রাজ্য খুব বিরাট কিছু, উনিও বললেন বাথরুম, তারপর তাহলে আসল জিনিসটা কি হলো? এতগুলো লোকের প্রাণ চলে গেল, এটা কি এই লসটাকে কি করে যার গাড়ির লোক চলে গেল, যে যার স্বামী মারা গেল? আমার খুব ভালো লাগছে এটা না, বৈষ্ণবদা, মানে আপনারা ক্ষমতায় আছে, আপনি নিজে একজন জনপ্রতিনিধি, খুব মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছেন, আমার এটা ভালো লাগছে। বিশেষ করে স্যালাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখনই ঘটনা ঘটেছে আপনি কিন্তু খুব দুঃখ প্রকাশ করেছেন, আপনার পার্টিও করেছে, আমার এটা ভালো লাগছে। আমি একটু আপনার কাছে চাই যে দেখুন, পশ্চিমবাংলায় ধরুন স্যালাইন বা এই ধরনের বিতর্ক ঘটে, কিন্তু পশ্চিমবাংলায় গঙ্গাসাগর মেলায় এগুলো হয় না, দুর্গাপুজোতে এগুলো হয় না, যদিও বর্ষপূর্তির রাত্রে বেশ কিছু ঘটনা ঘটে, কিন্তু পুলিশ সেগুলো সামাল দেওয়ার চেষ্টা করে। কোথাও কি মনে হচ্ছে যে রাজীব কুমারের মতো ডিজি কোথাও একটা পার্থক্য তৈরি করে দিয়েছে? যেই রাজীব কুমারের এমন একজন ডিজি যিনি এগুলো সমস্ত কিছু যেভাবে করেন, উত্তরপ্রদেশ পুলিশ তাদের যারা রয়েছেন তাদের সেই অভিজ্ঞতাটা নেই, কোথাও মনে হচ্ছে আমলাদের চরম ব্যর্থতা। রাজীব কুমারের উচিত ইউপিতে গিয়ে যোগীজির কাছে ট্রেনিং নিয়ে আসা উচিত। আমি একটু অন্য কথাগুলোতে আসি। কলকাতায় হয় না বলছো তুমি, কিন্তু দেশপ্রিয় পার্কের স্ট্যাম্পিডের জন্য দেশপ্রিয় পার্ক বন্ধ করতে হয়েছিল কলকাতা শহরে। অনেকে বলে দুটো পুজো কমিটির লবির লড়াই হচ্ছে, যেটাই হোক, তুমি তো লবি দিয়ে শুরু করলে, সেই জন্য আমি আসছি যে স্ট্যাম্পিড যে হয় না। আপনার মনে হচ্ছে যোগীজি যেভাবে উঠছেন, যেভাবে মুখ হয়ে উঠেছেন, দেখুন বিরাট একটা বৈদেশিক শক্তি তো যোগীজিকে সেন দৃষ্টিতে দেখে, যে কোনো মুহূর্তে কিছু হতে পারে, এটা তো ইন্টেলিজেন্স রিপোর্ট আছে। আবার কোথাও কি মনে হচ্ছে যে পার্টির ভেতরেও বা রাজনৈতিক ক্ষেত্রে একটা হিংসে, একটা যোগীজির প্রতি একটা হিংসে, এইগুলো কি মনে হচ্ছে কারণ হতে পারে? এই ডিসকাশনটা অন্যদিন করা যাক। আজকে কুম্ভ মেলার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমি বলি। শুধু তাতাবাবু বললেন তা নয়, এটা ফ্যাক্ট যে শুধু একটা 500টা বাথরুমের কথা বললেন, দ্যাট ইজ জাস্ট 5,000 বাথরুমের কথা বললেন, 25 লক্ষ মানুষ ওখানে সমাগম হয়েছে, সেটা জাস্ট ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। বৈষ্ণবদা বারবার বলছে যে সিকিউরিটি কোথায়, সিকিউরিটি কিন্তু ছিল, এবং ছিল বলেই এই জিনিসটাকে লিমিট করা গেছে। একটা আমি জানি না ফাইনাল নাম্বার এখনও আমাদের কাছে, ডিআইজি ওখান থেকে, ডিআইজি কুম্ভ মেলা থেকে যেটা অফিসিয়াল যে রেকর্ডটা দিয়েছে, হয়তো তোমাদের কাছেও অলরেডি খবর এসে যাবে যে 30 জন মারা গেছে, 90 জন ইনজোর্ড। সেটা নিশ্চয়ই বাড়বে, অফিসিয়াল কাউন্ট আরও নিশ্চয়ই মানে পরে ডিক্লেয়ার গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমরা তো বিভিন্ন রাজনীতিবিদ, আমি কিন্তু কারোর নাম নিচ্ছি না, হ্যাঁ, কিন্তু বিভিন্ন রাজনীতিবিদের তো দারুণ দারুণ প্রকাণ্ড ছবি দেখি, খবরের কাগজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। আমি কিন্তু বিশেষ কারোর নাম নিচ্ছি না, আমি যারা করেন তাদের বলছি। তা এইগুলো না করে কোথাও কি মনে হচ্ছে না যে যখন ভিড় হয় তখন এই বিজ্ঞাপনগুলো দেওয়া উচিত, কিভাবে ভিড়ের মধ্যে যেতে হবে, কিভাবে করতে হবে? ভীষণ ভালো পয়েন্ট উনি বলেছেন। আর আমরা করতেই শিখি, আমরা মানে শুধু বিজেপি বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউপি গভর্নমেন্ট নয়, প্রত্যেকেই করতে শেখে। গঙ্গাসাগর মেলা নিয়ে যখন এতবার এত কথাই হচ্ছে, গঙ্গাসাগর মেলাতেও কিন্তু ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যারা রয়েছেন তারা যদি এখন শিখতে শুরু করেন মহা মুশকিল। তাহলে ট্রেনিং কি শিখবে বলে দিচ্ছি আমি তোমাকে, সেটাও আমি বলে দিচ্ছি কি শিখবে। কারণ আইএএস আইপিএস অফিসাররা যে ট্রেনিং নিয়ে তারা উত্তীর্ণ হয়, সেই ট্রেনিংটা কোথাও মমতা ব্যানার্জি সরকারে তারা একেবারে ভুলে গেছে। যার জন্য একদম মুখ্যমন্ত্রী যেই রকম বলেন না, তুমি এই কথাটা তুললে বলে আমি তুলতে বাধ্য হলাম, না তো আমি এটা নিয়ে একদম রাজনীতি করতে চাইছি না। যেখানে হিন্দু সমাগম হয়েছে, 25 লক্ষ মানুষ ওখানে আছে, সেখানে যদি 30 জন মানুষের মানে একটা শর্ট জায়গায়
স্ট্যাম্পিড হয়েছে, আপনার কি মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে আমি একবারও বলছি না যে 30 জন লোকটা কম, একজন মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু লুক এট দি অ্যাটিটিউড। আজকে যদি এখানে হতো এইটা এই সরকার এবং আমার পাশে বসে থাকা বৈষ্ণব দাই কিন্তু বলতো অমুক করেছে তমুক করেছে তমুক করেছে, তাদের কোনো দোষ নেই। এখানে স্বয়ং যোগীজির ইমেজ খারাপ হলো, দাঁড়িয়ে কোথায় খারাপ হচ্ছে? যোগী আদিত্যনাথ স্বয়ং দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন এবং বলছেন যেখানে যেটা হচ্ছে সেটা আমরা এনকোয়ারি নেব, কিন্তু ইমিডিয়েট রেস্কিউ অপারেশন। আর পুরো জিনিসটা একটা জায়গার মধ্যে হয়েছে, 25 লক্ষ মানুষ সেখানে একটা জায়গাকে কনস্ট্রিক্ট করে দেওয়া, ইমিডিয়েট আইডেন্টিফাই করা হয়েছে ওখানে প্রবলেম আছে, ওই জায়গাটাকে আইসোলেট করে দেওয়া। বাকি কিন্তু একবারও কুম্ভমেলা বন্ধ হয়নি, কার স্নান বন্ধ হয়নি, আমি আসছি, কিচ্ছু বন্ধ হয়নি। আমি আসছি, এইটা অ্যাপ্রিশিয়েট করতে হবে, আমি আসছি, ইনস্টেড অফ কনস্ট্যান্টলি পলিটিসাইজিং সামথিং। আমি বৈষ্ণবদা, দেশে যত মুখ্যমন্ত্রী আছে সবচেয়ে চর্চিত মুখ্যমন্ত্রী যারা, তাদের মধ্যে অবশ্যই মমতা ব্যানার্জি রয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন এবং যোগীজিও রয়েছেন। কোথাও কি মনে হচ্ছে যোগীজির ইমেজ একটু হলেও জাতীয় পর্যায়ে একটু হলেও খাটো হলো? আপনি তুলনাটা যেটা করলেন, আমি বাঙালি হিসাবে না, আমি বলিনি মমতাদির এক্সপেরিয়েন্স, না আমি ওটা বলিনি। আপনারা কতবার ভক্তিতে না, আমি একটা কথা বলছি, আমার কথাটা শুনুন। কথাটা হচ্ছে যে তিনজন যদি আমরা বলি 1 2 3, আমি অবশ্যই মমতা ব্যানার্জির কথা বলবো, অবশ্যই অরবিন্দ কেজরিওয়ালের কথা বলবো, অবশ্যই যোগীজিরও কথা বলবো, যারা সবচেয়ে ক্যারিসমেটিক মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ভারতবর্ষে সাংবাদিক হিসেবে। অন্য কেউ আমায় ঠিক করে দেবেন না আমি কি বলবো, কিন্তু আমি মনে করি যা, তাতে আপনার আপত্তি থাকতে পারেন, কিন্তু আপনার কি মনে হচ্ছে কোথাও একটু ইমেজে একটু কালি পড়লো? আমি দেখুন, এখানে তো রাজনীতি করতে চাই না। 30 জন মারা গেছে, আমার কাছে শতাধিক মানুষের মৃত্যুর খবর আছে। আমি শুধু একটা কথা বলবো যে যোগীজির সম্বন্ধে আপনি যেরকম ইমপ্রেশন বা ওনারা যেভাবে ইমপ্রেশন দিচ্ছেন, সেই ইমপ্রেশন কিন্তু ভারতবাসীর মনে নেই। উনি, আমি জানি না যে রাজনীতি, মানে আমি খুব ছোট বয়স থেকে রাজনীতি করছি, আমি জানি, হ্যাঁ, সেই জন্য রাজনীতি মানে এইটা নয় যে আমি একটা রিলিজিয়ানকে বেস করে আমি পলিটিক্স করব। আমিও হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান, কিন্তু রাজনীতি আমি কোনোদিন রিলিজিয়ানকে আঁকড়ে ধরে আমি, আমাদের রাজ্য তো মসজিদ আর মন্দিরের রাজনীতি হয়, আমাদের রাজ্যের রাজনীতিটা বাঙালিরা যেভাবে কালচারালি ডেভেলপ, না এখন বলবেন না। বৈষ্ণব, আপনি জানেন যে বিরোধিতা একসাথে 0-এরও কম পেয়েছে বাম এবং কংগ্রেস। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস খাতায় কলমে মূল বিরোধী দল। আমাদের দেশে, আমাদের রাজ্যে এখন মন্দির মসজিদের রাজনীতি হচ্ছে। যদি একটা কথা যদি ভুল বলে থাকি তাহলে যুক্তি দিয়ে বলুন, আমি বলবো কি? আপনার সরকার কি করছে, বিরোধীরা কি করছে? মুর্শিদাবাদে রাম মন্দির হচ্ছে, ওখানে অমুক মসজিদ হচ্ছে, এগুলো তো হচ্ছে, এগুলো মানুন। এইগুলো রাজনীতিকে কোথায় নিয়ে চলে গেছেন আপনারা? এবং অবশ্যই এটা আপনারা নয়, এখানে অবশ্যই বলতে হবে বামেরা অক্ষম, কমিউনিস্টরা অক্ষম। সেই জন্য বিধানসভায় দেখতে পাচ্ছেন তো নির্বাচনে, মানে স্বাধীনতার পর একজনও নেই, একজনও কমিউনিস্ট নেই। বাংলার রাজনীতি কিন্তু এই মন্দির মসজিদের রাজনীতি আপনারা চালু করার চেষ্টা করছেন, অ্যাপ্রিশিয়েট করে না, আপনি তো জোর করে চাপিয়ে দিচ্ছেন। না তা মন্দির মসজিদ হচ্ছে না, জনগণের টাকা মন্দির মসজিদ হচ্ছে না। 30 জনকে ভাগিয়ে দিয়ে দেবে। আপনারা একটা কথাও বলেন। আচ্ছা, আমি আজকে ওই বিষয়ে যাচ্ছি না, আমি একেবারে সর্বশেষ, আমি একবার একদম সময় নেই, আমি দুজনের কাছেই যাব। আমি প্রথমে তাতো আপনার কাছে যাব। আপনার কি মনে হয় কাল থেকে কুম্ভ, তার যে ধর্মীয় পবিত্রতা, তার যে আকর্ষণ, সে আকর্ষণ থাকবে ভক্তজনের মনে? বসন্ত পঞ্চমীতে একটা স্নান আছে, বসন্ত পঞ্চমীর স্নানে আমি নিজে যাচ্ছি এবং আমার সঙ্গে কিছু না হলেও 250 জন লোক যাবে দিল্লি থেকে শুধুমাত্র, এবং গুজরাট থেকে আমরা আশা করছি 450 লোকের একটা সমাগম হবে শুধুমাত্র আমার বাবার আন্ডারে, আমার যে মহাত্মা, যে যার আন্ডারে আমি যাই, আমি আমাদের শুধু কথাটা বলছি। এই বিষয়ে আমি দুটো ছোট ছোট কথা মানে জাস্ট বলতে একটুখানি বাধ্য হচ্ছি। তার কারণটা হচ্ছে, যখন রাজনৈতিক ব্যক্তিত্বরা বলেন যে একজন মানুষের মৃত্যুও উনাদের প্রচন্ড ভাবে মানে ধাক্কা দেয়, তাহলে তাদের এটাও মনে রাখা উচিত যে যখন পশ্চিমবঙ্গের নির্বাচন হয়, আমরা দিল্লিতে বসে কিছু না হলেও 250 থেকে 300 জন লোকের মৃত্যুর খবর পাই বিভিন্ন কারণে। তারা কোন দলের পার্টির, আমি কোনো পলিটিক্যাল পার্টির নই এবং পলিটিক্যাল পার্টিকে আমি খুব তুচ্ছ মনে করি, সেই জন্য আমি এ সম্পর্কে কিছু বলবো না। সুতরাং উনাকে এটাকে বলার দরকার যে 30 জন মানুষের মৃত্যু নিয়ে কেউ কোনো ধরনের অবজ্ঞা প্রকাশ করছে না।
কিন্তু যেখানে আজ অব্দি 5.5 কোটি লোক গেছে, সেই 5.5 কোটি লোক যদি কোনো রেলওয়ে স্টেশনেও যায়, হ্যাঁ, সেখানে যেভাবে অ্যাক্সিডেন্ট যে প্রপোর্শনে হওয়ার কথা সেই প্রপোর্শনে হয়নি, নাম্বার 1। সুতরাং এটা কোনোভাবেই কোনো মানুষের মৃত্যুকে অবজ্ঞা করা নয়, এটাকে জাস্ট এইভাবে বলা যে আগামী দিনে যোগীকে আমরা শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, সারা দেশের নেতা হিসেবে দেখি, এবং তিনি নিজে একটা মঠ চালান, তিনি নাথ সম্প্রদায়ের একজন মানে বিশাল একজন ব্যক্তিত্ব। সুতরাং উনার সম্পর্কে আমার মনে হয় না এইরকম একটা রাজনৈতিক বিষয় নিয়ে না উনার ইমেজ খারাপ হবে, নাম্বার 1। নাম্বার 2, 2013-তেও আমি মহাকুম্ভে গেছি এবং অখিলেশ জিও প্রাণপণ চেষ্টা করেছেন ওটাকে ভালো করে অর্গানাইজ করার, এবং যোগীজি আমি নিজে থাকার সময় কিছু না হলেও দিনে একবার করে উনাকে আমি দেখেছি গাড়ি নিয়ে যেতে জুনা আখাড়ার মধ্যে দিয়ে। আমি বলতে চাই যে মুখ্যমন্ত্রী হিসেবে শুধু নয়, মহারাজজি হিসেবে উনি যা যা করেছেন, যা যা কর্তব্য উনি করেছেন, এটাকে নিয়ে রাজনৈতিক করাটা আমার মনে হয় না যথাযথ। আর নাম্বার 2, মহাকুম্ভ হাজার হাজার বছর ধরে হচ্ছে, আগেও অনেক লোক মারা গেছে, আগেও আমরা তো ওই লিজেন্ডারি ওটা বলে না যে কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া, তারপরেও হাজার হাজার লোক হারিয়ে যেতেই যায় ওখানে, এবং আমরা আগামী দিনে যাব এবং দলে দলে যাব, এবং যদি সেই ওখানে যে কোনো দুর্ঘটনায় আমারও কিছু হয় সেটা ভেবে নিয়েও যাব। এটা আমার মনে হয় না আমাদের হিন্দু ধর্ম মানে সনাতন ধর্ম এতে কোনো কিছু সেরকম বিশেষভাবে বাজে কিছু হয়েছে। অবশ্যই আমি একটু মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজের কাছে যাব। আজকে একটা অনবদ্য পুস্তক আপনার প্রকাশিত হয়েছে, বইটার নাম একটু শ্রীবিদ্যা সকর্যা বিধি। আজকে খুব দুর্ভাগ্যজনক, কোথায় আপনার বই নিয়ে একটু আলোচনা করব, কিন্তু আজকে আমাদের আলোচনা করতে হচ্ছে সত্যি মর্মান্তিক। আবার এটাও ঠিক কথা, কোথাও কি আপনি মনে করেন যে কুম্ভের যে আকর্ষণ ভক্ত মনে, সেই আকর্ষণের আধ্যাত্মিকতা কোনো রকম পঙ্কিলতার জন্ম নিল? বা আপনি কি মনে করেন যে এখনও এই যে বসন্ত পঞ্চমীর স্নানের কথা বলছেন, এর পবিত্র আকর্ষণে মানুষ ছুটে যাবেন? না, আকর্ষণে কোথাও হানি কিছু হবে না। কুম্ভের আকর্ষণ সনাতন ধর্মের মতোই আদি অকৃত্রিম এবং আকর্ষণ থাকবে। তবে একটা কথা আমি বারবার বলছি এবং আবারও বলবো, আত্মসন্তুষ্টির কিন্তু কোনো জায়গা নেই। আমাদের আত্মনিয়ন্ত্রণ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে সতর্ক হতে হবে, আর একটা ভক্তের প্রাণও যেন কোনোভাবে নষ্ট না হয়। একটা ভক্ত কেন, আমি বলবো যে কোনো ধর্ম, যে কোনো জায়গায়, যে কোনো কিছুতে কোনো দুর্ঘটনায় যাওয়া উচিত না। আমি সর্বশেষ চলে যাব যে আমি আমি দুজনকেই জিজ্ঞেস করবো হ্যাঁ কি না। ধরুন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তো আমরা দেখি যে প্রচার হয়, এবার বোধহয় একটু জনকল্যাণমূলক প্রচার হওয়া উচিত। যে কথা তা তো বলছিলেন যে কিভাবে ভিড়ের মধ্যে আমি নিজেকে সুরক্ষিত করব, এবং এটা তো দেখুন অস্বীকার করার কোনো জায়গা নেই। মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, আমেরিকা বলুন, জাপানের কথা তো ছেড়েই দিলাম, কোরিয়ার কথা ছেড়েই দিলাম, সেখানে মানুষ অসম্ভব ভিড়ের মধ্যে সে জানে তাকে কি করতে হবে। আমাদের সেই জায়গাটা আমরা বোধহয় হারাচ্ছি। দেখো, আমি ডেফিনেটলি এটা আমি আগেও তা তো যেটা বললেন সেটাও আমি একদম মেনে নিলাম যে যত রকমভাবে পাবলিকের কাছে মেসেজ, নিজের সেফটি নিজের কাছে এবং অন্যটাও দেখতে হবে। প্রত্যেকের ইউরোপে গাড়ি চালাচ্ছে, সামনে দিয়ে বয়স্ক মানুষ গেলে তারা গাড়ি থামিয়ে দিচ্ছে। আমাদের তো সেই বৈষ্ণব, আপনার কি মনে হয় দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি, আমাদেরও সাধারণ মানুষ দেখুন এই ব্যাপারে আমি একদম এই যে এই ভিড়ের মধ্যে কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে যাতায়াত করতে হবে, এটা একদম এটা একটা শিক্ষণীয় ব্যাপার। কিন্তু আমি একটা কথা বারবার বলবো যে যেটা বলা হচ্ছে যে প্রশাসনের কোনো দায়িত্ব নেই, সরকারের কোনো দায়িত্ব নেই, সেটা হতে পারে না। এই জিনিসটাই যদি পশ্চিমবাংলায় হতো তাহলে কিন্তু একমুত্তুক করে হই হই পড়ে যেত। কিন্তু এটা ইউপিতে হয়েছে বলে যোগীবাবুকে ভারতবর্ষের নেতা কত কিছু বলা হচ্ছে, এটা কি আদৌ আমাদের পক্ষে? যাই হোক, তবে একটা কথা খুব পরিষ্কার, আবার সাধারণ মানুষকেও সতর্ক অবশ্যই তাকে জানকারি হতে হবে। অবশ্যই আমি জাস্ট একটা ছোট লাইন বলতে চাই। এখানে অনেকবার একটা কথা উঠে এলো যে হিন্দুরা কি তাহলে অসুরক্ষিত বোধ করছে কিনা। আমার মনে হয় না,
তার কারণ যেমন তাতবাবু না, আমি কিন্তু পশ্চিমবাংলার বাঙালি হিন্দুদের কথা বলছি না, আমি কিন্তু পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দু অত্যন্ত না না, পশ্চিমবাংলা বাঙালি হিন্দু তো কোনো রাজনৈতিক দলই নেই, তারা একদম চাইছে কোনো রাজনৈতিক আর দলই যে নেই। কথাটা উঠলো যে কুম্ভ মেলা নিয়ে রাজনৈতিকরণ করা হচ্ছে, এটা একেবারে ডাহা মিথ্যে কথা। কুম্ভ মেলা উত্তরপ্রদেশে হচ্ছে আজ নয়, শুধু বিজেপি সরকারে নয়, বহু হাজার বছর ধরে হচ্ছে। আজ যোগী এক সেকেন্ড, আজকে যোগী যে এক সেকেন্ড, এক সেকেন্ড, এত ছবি, তারপরে এই ঘটনা আছে বলে এই যে হিউজ অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেইটা কিন্তু হয়েছে। আর ডিসক্রেডিট নেব না, ক্রেডিট নেব। অবশ্যই 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 আমাকে শেষ করতেই হবে। আমি সবাইকে আমি বলছি বলেছেন যে সমস্ত পুণ্যার্থীদের জায়গায় অবশ্যই 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 আজকে এই নিয়ে আলোচনা করব না। আজকে অবশ্যই বেশি ইমপ্রুভড ইনফ্রাস্ট্রাকচার, এইটা আমাদের একটা মানে পার্ট অফ আওয়ার এজেন্ডা। অবশ্যই রাজনীতিকরণ করা হচ্ছে। অবশ্যই আজকে এই নিয়ে আলোচনা করব না। আমি তো আপনাকে লেখক এবং তীর্থযাত্রী এবং অবশ্যই মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী পরমাত্ম নন্দজি মহারাজ এবং ডক্টর শতরূপা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আপনাদের ঋদ্ধ করলেন আমাদের, আমরা জানলাম, আমরা বুঝলাম, আমরা অনুধাবন করলাম। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, এখনো পর্যন্ত আমরা সত্যি তো প্রশাসনকে কাঠগড়া দাঁড় করাতেই হবে। তার কারণ এরা তো জনতার সেবক, এরা তো সংবিধানে হাত দিয়ে এরা প্রতিজ্ঞা করেছে সাধারণ মানুষকে রক্ষা করবে। এরা তো বিফল হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সাধারণ মানুষকেও জানতে হবে এত ভিড়ের মধ্যে আমাদের যে সংযম, আমাদের যে ভারতীয় আচার শিষ্টাচার, সেগুলো যদি আমরা মানি, সবাই যদি দৌড়ে যাই এক জায়গায়, এবং ক্রাউড ম্যানেজমেন্ট এই বিষয়ে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে বুঝতে হবে। আজকে আর সময় নেই, এরপর নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হবে। কোথাও কোথাও অনেকে বলছেন যে এই ঘটনা, এত বড় ঘটনা ঘটলো, জানতে পারলো না কেন প্রশাসন, আগে থেকে কেন বুঝতে পারেনি, কেন আগে থেকে আটকানো হয়নি, চতুর্দিকে কেন বিজ্ঞাপন দেওয়া হয়নি, কেন এই প্রশিক্ষণ পুস্তিকা বা সাধারণভাবে মানুষের কাছে প্রচার করা হয়নি, এত ভিড়ের মধ্যে কিভাবে একজন মানুষ এবং অন্য মানুষকে, অন্য পুণ্যার্থীকে কিভাবে দেখবেন। কোথাও আমাদের সবার ঘাটতি রয়েছে। বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকলো আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।